2022-এর 22 অগাস্টের থার্ড শিফটে যেসব জেনারেল সায়েন্স আস্ক করেছিল রেলওয়ের গ্রুপ ডির পরীক্ষায় কোশ্চেনগুলো আমরা দেখি। প্রথমে যে রয়েছে কোশ্চেনটা সেটা হলো কাচের প্রিজমের মধ্য দিয়ে যাওয়ার সময় সাদা আলোর যে উপাদানটি সবচেয়ে বেশি বিচ্যুত হয় তা হলো। তো আমরা কি জানি সাদা আলোর কিন্তু সবথেকে বেশি বিচ্যুত হয় বেগুনি, তারপর কিন্তু হয় নীল, মানে দ্বিতীয় সর্বোচ্চ বিচ্যুতি হয় নীল, সবথেকে বেশি কিন্তু বেগুনির হয় মনে রাখবে, তারপরে নীল। আর সবথেকে কম যে আলোর বর্ণ বিচ্যুত হয় সেটা হচ্ছে মনে রাখবে লাল। তো লাল বর্ণের আলো কিন্তু সবথেকে কম বিচ্যুত হয়, আর সবথেকে বেশি মনে রাখবে বেগুনি, তারপরে নীল। ঠিক আছে, পরের কোশ্চেন কি রয়েছে যে পুরুষ মানুষের ক্ষেত্রে পেটের গহ্বরের বাইরে অন্ডকোষ নামক থলিতে শুক্রাশয় থাকে কেন? দেখো, শুক্রাশয়ে কি তৈরি হয় আমরা জানি, শুক্রাণু বা স্পার্ম কিন্তু তৈরি হয়। আর এই শুক্রাণু বা স্পার্ম তৈরি হওয়ার জন্য মনে রাখবে উষ্ণতা কিন্তু আমাদের দেহের যে উষ্ণতা মানে বডি টেম্পারেচার তার থেকে কিন্তু মোটামুটি 2 থেকে 3 ডিগ্রি টেম্পারেচার কম দরকার হয়। আর এই অন্ডকোষ নামক থলিতে আমাদের যে বডির যে টেম্পারেচার তার থেকে কিন্তু 2 থেকে 3 ডিগ্রি উষ্ণতা কমই থাকে। তাই মনে রাখবে শুক্রাশয় এই অন্ডকোষ নামক থলিতেই থাকে, কারণ সেখানে উষ্ণতা আমাদের শরীরের তাপমাত্রার থেকে 2 থেকে 3 ডিগ্রি কম থাকে, তাই সেখানে শুক্রাণু বা স্পার্ম গঠন হতে পারে। আর উষ্ণতা যদি বেশি হয়ে যায় বডি টেম্পারেচার বা তার বেশি, তাহলে কিন্তু স্পার্ম মনে রাখবে গঠনই হবে না। পরের কোশ্চেন কিন্তু একটা লাইটের অঙ্কের উপর দিয়েছে, তো তোমরা খাতায় নোট করে নাও আগে কোশ্চেনটা, তারপরে ভালো করে সলভ করো। কি বলেছে যে 20 সেমি ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট একটি অবতল দর্পণ। তো প্রথমে নোট করো যে অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য কিন্তু নেগেটিভ সাইন হয়, আর উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্যের সাইন কিন্তু প্লাস হয়। তারপর কি বলেছে, দর্পণ বলেছে 60 সেমি দূরত্বে একটি বাস্তবের পরিবর্তে কিন্তু সৎ লেখা থাকতে পারে, একই ব্যাপার। তো 60 সেমি দূরত্বে বাস্তব বা সৎ প্রতিবিম্ব তৈরি করে। তো মনে রাখবে, এটাও খাতায় নোট করে রাখো যে যে কোনো দর্পণ মানে উত্তল হোক বা অবতল হোক, যদি প্রতিবিম্ব সৎ হয় তাহলে কিন্তু প্রতিবিম্ব দূরত্বের সাইন হয়ে যায় মাইনাস, আর প্রতিবিম্ব যদি অসৎ হয় তাহলে সাইন হয়ে যাবে প্লাস, মনে রাখবে। এবার কোশ্চেনে কি চেয়েছে, বস্তু দূরত্ব চেয়েছে। তো কোশ্চেনে যদি এরকম বস্তু দূরত্ব, প্রতিবিম্ব আর ফোকাস দৈর্ঘ্য নিয়ে কথা বলে, তাহলে আমরা যে ফর্মুলা ইউজ করে অঙ্কটা সলভ করি সেটা হচ্ছে 1/v, v মানে প্রতিবিম্ব দূরত্ব, প্লাস 1/u, u মানে বস্তু দূরত্ব, সমান সমান হচ্ছে 1/f, f মানে কিন্তু ফোকাস দৈর্ঘ্য। তাহলে এখানে আমরা অঙ্কটা সলভ করি। কার ভ্যালু বের করবো আমরা, বস্তু দূরত্ব, তাই ইউটা আমরা বাঁ দিকে রাখলাম আর ভিওয়ালা টার্মটা আমরা ডান দিকে নিয়ে চলে যাই। এবার মানগুলো বসিয়ে দিই। 1/u ইকুয়াল টু হয়ে যাবে 1/f, f এর মান কত, 20 দিয়েছে, বাট আমি কি বলেছি অবতল দর্পণে ফোকাস দৈর্ঘ্যের সাইন কিন্তু সবসময় মাইনাস নেবে, আর উত্তল হলে প্লাস, তারপর মাইনাস 1/v। 60 সেমি দূরত্বে প্রতিবিম্ব গঠিত হয়েছে, বাট প্রতিবিম্ব বলেছে বাস্তব বা সৎ, আর বাস্তব বা সৎ হলে সবসময় সাইন কি হয়, মাইনাস হয়, মনে রাখবে। সেটা যে কোনো দর্পণই হোক না কেন, তাহলে -60 হয়ে যাবে। যদি বলতো অসৎ তাহলে আমরা প্লাস নিতাম। এগুলো কিন্তু সাইনগুলো তোমরা খাতায় নোট করে নাও আমি যেভাবে বললাম। এবার এটা যদি আমরা সলভ করি কি আসবে, তাহলে 60 লসাগু হবে, 3 × 60 -3 হয়ে যাবে, মাইনাসে মাইনাসে এই মাইনাস মাইনাস গুণ করলে কিন্তু প্লাস হবে, 1 হবে। তাহলে 1/u ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের কত, -2/60, 2 দিয়ে 60কে কাটলে 30। তাহলে আমাদের কত হয়ে যাবে, 30 অক্ষে 30, বজ্রগুণন যদি করি ইউ আর মাইনাস গুণ করলে -u সমান সমান 30, মাইনাসকে আমরা ওই দিকে পাঠিয়ে দিই, ইউ সমান সমান -30। তাহলে আমার বস্তু দূরত্ব কত হয়ে যাবে, -30, তাহলে যেটা বি অপশনে কিন্তু রয়েছে। তাহলে বোঝা গেল কিভাবে অঙ্কটা সলভ করবে। তোমরা ব্যাক করে আরেকবার দেখে নাও, ঠিক আছে, আর অঙ্কটা বারবার প্র্যাকটিস করবে কিন্তু। পরের কোশ্চেন কি আছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ট্রায়াড ইজ নট এ ডোবেরিনার ট্রায়াড। দেখো, ডোবেরিনারের কিন্তু টোটাল 5টা ট্রায়াড আছে, তো 5টা কি কি আমরা একবার দেখে নিই। প্রথমে মনে রাখবো আমরা লিনাকে, মানে এলাই লিথিয়াম, এনে না সোডিয়াম, কে মানে পটাশিয়াম। তারপরে মনে রাখতে পারো তোমরা কাসরবা, CA কাসর, SR কাসর, বা BA বা, মানে ক্যালসিয়াম, স্ট্রন্টিয়াম আর হচ্ছে ব্যারিয়াম হয়ে গেল কাসরবা। তো কোশ্চেনে তোমরা এরকম চিহ্নই পাবে, তো চিহ্নগুলোই মনে রাখো যে কাসরবা, লি না কে, তাহলে দুটো গেল।
তারপরে মনে রাখতে পারো তোমরা হচ্ছে হ্যালোজেন মৌলের ক্লোরিন দিয়ে শুরু হয়, ফ্লোরিন দিয়ে কিন্তু না, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, 3টে ট্রায়াড গেল। তারপরে 4 নাম্বার তো তোমরা মনে রাখতে পারো সা মানে সালফার গেল, সেলেনিয়াম, টেলেরিয়াম গেল, তাহলে টে 4টা গেল। তারপরে 5 নাম্বারটা মনে রাখবে তোমরা আয়রন হচ্ছে Fe, আয়রন, কোবাল্ট, তারপরে হচ্ছে নিকেল। তাহলে এই 5টা ট্রায়াডই কিন্তু তোমাদের মনে রাখতে হবে। প্রথমের ট্রায়াডটা কি বলতো? লিনাকে, লি, না, কে, লি মানে লিথিয়াম, না মানে সোডিয়াম, কে মানে পটাশিয়াম। তারপরে কি মনে রাখবে? বা, মানে সর, বা, ক্যালসিয়াম, স্ট্রন্টিয়াম, ব্যারিয়াম। তারপরে হচ্ছে হ্যালোজেন মৌলের ট্রায়াড একটা দিয়েছিল, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তারপরে হচ্ছে মানে সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম মনে রাখবে, টে থাকবে। তারপর হচ্ছে লোহা, কোবাল্ট, নিকেল থাকবে। এই হচ্ছে 5টা। এবার তোমরা কোশ্চেনটা দেখো, ইজিলি সলভ করতে পারবে কিন্তু। প্রথমের ট্র্যাড কি দিয়েছে? 1 নম্বরে দিয়েছে ওরা লিনাকে, আমরা জানি লিনাকে ডোবেরিনারের ট্র্যাড, তাহলে এটা ঠিকই রয়েছে। তারপরে বা, সর বা, এটাও কিন্তু ডোবেরিনারের ট্র্যাড। তারপর কিন্তু আমরা জানি হ্যালোজেনের ক্লোরিন থেকে শুরু হয়েছিল, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটাও কিন্তু ডোবেরিনারের ট্র্যাড। তাহলে একটাই বাকি রইল, এটা কিন্তু হবে না, নাইট্রোজেন, ফসফরাস, অ্যান্টিমনি কিন্তু হবে না। কারণ আমরা জানি বাকি দুটো কি কি আছে বলো তো? একটা লোহা, কোবাল্ট, নিকেল আছে, আর একটা কিন্তু রয়েছে মানে সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, আর একটা হচ্ছে লোহা, কোবাল্ট, নিকেল। এই দুটোর একটাও নেই এখানে, তার মানে এখানে শুধু 1, 2, 4 হবে। 3 নাম্বার কিন্তু ডোবেরিনারের ট্র্যাড হবে না, তার মানে এখানে 2 নাম্বারটা রাইট অ্যান্সার হবে। তোমরা কিন্তু এই 5টা ট্র্যাড একদম মুখস্থ করে নাও, ঠিক আছে? পরের কোশ্চেন কি রয়েছে, যে হুইচ অফ দ্য ফলোয়িং উইল বি দ্য নেক্সট মেম্বার অফ দ্য হোমোলোগাস সিরিজ অফ হেক্সিন। এটা কিন্তু হেক্সেন নয় কিন্তু, হেক্সেন হলে বানান এরকম থাকতো, HCXANE। এবার হোমোলগাস মেম্বারে কি হয়? নেক্সট মেম্বারে মনে রাখবে কার্বন কয়টা বেশি থাকবে? 1টা, আর হাইড্রোজেন কিন্তু 2টো বেশি থাকবে। তার মানে হেক্সিনে যে কয়টা কার্বন থাকবে তার পরের মেম্বারে কিন্তু কার্বন 1টা বেশি থাকবে, আর হাইড্রোজেন কিন্তু 2টো বেশি থাকবে। এবার কার্বন হিসেবে আমরা যৌগের শুরুটা কিন্তু এভাবে করি, নামকরণ যখন করি। 1টা কার্বন হলে শুরুতে আমরা মিথ ইউজ করি, 2টো হলে ইথ, 3টে হলে প্রোপ। এবার কোশ্চেনে যেহেতু আমাদের হেক্সিন বলেছে, শুরুতে হেক্স রয়েছে, তাহলে আমরা বুঝবো যে কার্বন কয়টা রয়েছে। এই লিস্ট থেকে কিন্তু তোমরা যদি লিস্টটা মনে রাখো সহজেই কিন্তু বলতে পারবে যে হেক্সিনে কার্বন রয়েছে কয়টা? 6টা। তাহলে তার পরবর্তী মেম্বারে কয়টা কার্বন থাকবে? 7টা, কারণ হোমোলগাস সিরিজের নেক্সট মেম্বারে 1টা করে কার্বন বেশি থাকবে, আর হাইড্রোজেন 2টো। তাহলে কার্বন কয়টা? 1টা বেশি থাকলে আমরা কি দেখছি? নাম কিন্তু হয়ে যাবে হেপ্ট বা শেপ্ট, ঠিক আছে? তাহলে নাম যদি হয় হেপ্ট, তাহলে তার পরবর্তী মেম্বারের নাম তাহলে কি হয়ে যাবে? হেপ্ট। মানে শুরুতে কি থাকবে তাহলে? হেপ্ট তো থাকবেই, বাট শেষে এন থাকবে না ইন থাকবে। যেহেতু কোশ্চেনে ইন ছিল, ইএনই, তাহলে এটাতেও মনে রাখবে ইএনই থাকবে। আর যদি কোশ্চেনে এএনই হতো তাহলে এখানেও এএনই হতো। তাহলে দেখো হেপটিন কোথায় রয়েছে, দেখো 1-এ কিন্তু হেপটিন রয়েছে। তোমরা কিন্তু 4-এর সঙ্গে কনফিউজ হবে না, কারণ 4-এ দেখো এএনই রয়েছে, কিন্তু এএনই কিন্তু হবে না, যেহেতু কোশ্চেনে ইএনই রয়েছে। কোশ্চেনে যা থাকবে আমাদের অ্যান্সারেও তাই হবে, ঠিক আছে? পরের কোশ্চেন কি রয়েছে, যে প্রদত্ত বিক্রিয়ায় বিজারক পদার্থ হিসেবে কাজ করে। মানে কোন পদার্থটা বিজারক পদার্থ হিসেবে কাজ করে আমাদের বের করতে বলেছে। দেখো বিজারক পদার্থ কিন্তু নিজে আবার জারিত হয়, মনে রাখবে। তাহলে বিজারক পদার্থ নিজে কি হয়? জারিত হয়। মানে কি হলো তাহলে? ওর জারণ হয়। তাহলে কখন জারিত বা জারণ হবে সেটা কিন্তু আমরা একটু জেনে নিব। মনে রাখবে পদার্থের সঙ্গে যদি অক্সিজেন কি হয়? যোগ হয়, তাহলে কিন্তু জারিত বা জারণ হবে। আর অপরদিকে যদি হাইড্রোজেন বেরিয়ে যায় আর ইলেকট্রনও যদি বেরিয়ে যায়, তাহলেও কিন্তু আমরা বলবো পদার্থটা জারিত হয়েছে বা জারণ হয়েছে। আর ওই পদার্থকে আমরা কি বলবো? বিজারক পদার্থ বলবো। তাহলে সেমভাবে যদি তোমরা বলো যে কখন বিজারিত বা বিজারণ হবে, এর ঠিক উল্টো হবে। জারণে অক্সিজেন যোগ হয়, তাহলে বিজারিত বা বিজারণে অক্সিজেন কি হবে? বের হয়ে যাবে। আর জারণে হাইড্রোজেন আর ইলেকট্রন বের হয়, তাহলে বিজারণে কিন্তু হাইড্রোজেন আর ইলেকট্রন কিন্তু মনে রাখবে অ্যাড হবে, ঠিক আছে? আর যে বিজারিত বা যার বিজারণ হবে সে কিন্তু নিজে আবার মনে রাখবে জারক পদার্থ।
জারক পদার্থ। এগুলো কিন্তু তোমরা খাতায় নোট করে নাও, ঠিক আছে? তাহলে এই কোশ্চেনে আমাদের কি খুঁজতে বলেছে? বিজারক পদার্থ, মানে যে নিজে কি হয়ে যাবে, জারিত বা যার জারণ হবে। আর জারণ কখন হয়? যখন অক্সিজেন যোগ হয়, আর না হলে হাইড্রোজেন বেরিয়ে যায়, আর না হলে ইলেকট্রন বেরিয়ে যায়। তো প্রথমে সবসময় তোমরা টেস্ট করবে অক্সিজেন দিয়ে, তারপরে হাইড্রোজেন, তারপর ইলেকট্রন দিয়ে, ঠিক আছে? যদিও পরীক্ষায় অক্সিজেন দিয়েই মানে কোশ্চেন সলভ হয়ে যায়, তো ইলেকট্রন অবধি যাওয়ার দরকারই পড়ে না। তো আমরা দেখে নেই। তো বিজারক পদার্থ মানে যার জারণ হবে, মানে যার সঙ্গে অক্সিজেন তাহলে যোগ হয়েছে কিনা আমরা আগে দেখে নেই। তো দেখে নাও, এখানে সিও রয়েছে, সিও থেকে হয়ে গেল CO2। দেখো সিওতে একটা অক্সিজেন ছিল, এখানে কিন্তু একটা অক্সিজেন যোগ হলো। তার মানে আমরা বলবো কি সিও জারিত হয়েছে, তার মানে এখানে যে জারিত হয় সে কি হয়ে যায়? বিজারক পদার্থ। তাহলে আমাদের উত্তর কিন্তু হয়ে যাবে 4 নাম্বার। আর এখানে যদি আমাদের জারক পদার্থ খুঁজতে বলতো, জারক পদার্থ, তাহলে আমরা কি দেখতাম? যে জারক পদার্থ নিজে কি হয়ে যাবে? বিজারিত হয়ে যাবে, মনে রাখবে। তাহলে বিজারিত হওয়ার অর্থ কি? অক্সিজেন বেরিয়ে যাবে, না হলে হাইড্রোজেন আর ইলেকট্রন যোগ হবে। আর আমি কি বললাম? তোমরা অক্সিজেন দিয়েই তোমাদের কোশ্চেন সলভ হয়ে যাবে বেশিরভাগ সময়, আর অক্সিজেন না হলে হাইড্রোজেন দেখবে, ঠিক আছে? মানে অক্সিজেন দিয়ে হলো না সলভ, তখন হাইড্রোজেনে যাবে আর কি। তো দেখো তাহলে কোথায় অক্সিজেন বের হয়ে গেছে। দেখো Fe2O3-তে 3টে অক্সিজেন ছিল, ওখান থেকে ডাইরেক্ট Fe হয়ে গেল, মানে একটাও আর অক্সিজেন রইল না। তার মানে Fe2O3 থেকে অক্সিজেন বেরিয়ে গেছে, তার মানে ও বিজারিত হয়েছে। আর যে বিজারিত হয় সে হচ্ছে জারক পদার্থ নামে পরিচিত। তাহলে যদি জারক পদার্থ চাইতো তাহলে কিন্তু আমাদের উত্তর Fe2O3 হয়ে যেত। কিন্তু এখানে আমাদের বিজারক পদার্থ চেয়েছে, মানে যে নিজে কি হবে? জারিত হবে, অর্থাৎ অক্সিজেন যোগ হবে। আর আমরা দেখলাম সিওর সঙ্গে একটা অক্সিজেন যোগ হয়ে CO2 হলো, তাই এখানে আমাদের সিও কি হবে? জারিত হয়েছে বা জারণ হয়েছে, বাট সিওকে আমরা কি বলবো? বিজারক পদার্থ কিন্তু বলবো, ঠিক আছে? আমাদের পরের কোশ্চেন কি আছে? যে নিম্নলিখিত ধাতুগুলির ধাতব বৈশিষ্ট্যের সঠিক ক্রম কি হবে? দেখো ধাতব বৈশিষ্ট্য কিন্তু একটা পর্যায় সারণীর সারি বরাবর যদি তোমরা বাদিক থেকে ডান দিকে যাও, বাদিক থেকে যদি ডান দিকে যাও, তাহলে মনে রাখবে ধাতব বৈশিষ্ট্য কিন্তু কমে, আর অধাতব বৈশিষ্ট্য কিন্তু মনে রাখবে বাড়ে। তাহলে বাদিক থেকে ডান দিকে গেলে ধাতব বৈশিষ্ট্য কমে, আর অধাতব বৈশিষ্ট্য কিন্তু বাড়ে, মনে রাখবে। আর একটা গ্রুপ বরাবর যদি তোমরা ওপর থেকে নিচের দিকে যাও, তাহলে কিন্তু মনে রাখবে ধাতব বৈশিষ্ট্য বাড়বে, ধাতব বাড়বে, আর অধাতব কিন্তু কমবে। মানে মোট কথা সারি বরাবর বাদিক থেকে ডান দিকে গেলে যা হবে, ওপর থেকে নিচে গেলে কিন্তু তার ঠিক উল্টা হবে। কারণ আমরা কি দেখলাম? যে ধাতব বৈশিষ্ট্য বাদিক থেকে ডান দিকে গেলে কমে যাচ্ছে, আর ওপর থেকে নিচে গেলে কিন্তু ধাতব বৈশিষ্ট্যটা বেড়ে যাবে। কি হবে? বেড়ে যাবে, মনে রাখবে। তো সেই হিসাবে যদি আমরা দেখি, তাহলে সব থেকে মোটামুটিভাবে যদি আমরা বলি, ধাতব বৈশিষ্ট্য বেশি থাকে কিন্তু, মানে মোস্ট মেটালিক যেটা এলিমেন্ট সেটা কিন্তু তোমরা বলতে পারো সিজিয়াম। তারপর সিজিয়ামের থেকে একটু কম মনে রাখবে একটু বেরিয়াম হয়, তারপরে রুবিডিয়াম, ফ্রান্সিয়াম, এইসবেরও মোটামুটি ধাতব বৈশিষ্ট্য কিন্তু বেশি থাকে, কারণ এরা নিচে থাকে। আর গ্রুপ বরাবর নিচে গেলে কি হয়? ধাতব বৈশিষ্ট্য কিন্তু বাড়ে, মনে রাখবে। তো আমাদের অপশনগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে লেস দেন হিসাবে সাজানো রয়েছে, এটা লেস দেন হবে, ঠিক আছে? আর লেস দেন হিসেবে সাজানোর অর্থ হচ্ছে ছোটোর থেকে বড়, মানে শেষের দিকে বড় থাকবে। তার মানে শেষে একবারে তোমরা কি পাবে? সিজিয়াম পাবে, তারপরে হচ্ছে বেরিয়াম পাবে। তো তোমরা ভালো করে দেখো, 3 নাম্বার অপশনের শেষেই কিন্তু সিজিয়াম দিয়ে রেখেছে, তার মানে এটাই রাইট অ্যান্সার হয়ে যাবে, কারণ এখানে ছোটোর থেকে বড়। আর আমরা কি জানি? সিজিয়াম হচ্ছে মোস্ট মেটালিক এলিমেন্ট, তারপরে বেরিয়াম একটু কম, তারপরে সোডিয়াম একটু কম, তারপরে ম্যাগনেসিয়াম কিন্তু একটু কম হবে। মোট কথা তোমরা সিজিয়ামটা মনে রেখে দাও, তাহলেই তোমাদের কিন্তু কোশ্চেন সলভ হয়ে যাবে, যে সিজিয়াম হচ্ছে মোস্ট মেটালিক এলিমেন্ট। তাই ছোটোর থেকে বড় হিসেবে যদি সাজানো থাকে, তাহলে সিজিয়ামকে তোমরা তাহলে শেষে পাবে, আর যদি বড়োর থেকে ছোট সাজানো থাকে তাহলে কিন্তু তোমরা সিজিয়াম প্রথমে পাবে, ঠিক আছে? পরের কোশ্চেন হচ্ছে, আমাদের একটা সার্কিট দেখিয়েছে, এই সার্কিট থেকে আমাদের মোট কারেন্ট অর্থাৎ তড়িৎ প্রবাহ কিন্তু বের করতে বলেছে। তো এরকম সার্কিট যখন একটা আমাদের ব্যাটারির একটা ভোল্টেজ দিয়ে দিবে, এখানে ব্যাটারির ভোল্টেজ 4 ভোল্টেজ দিয়েছে, তারপর সেই ব্যাটারির সঙ্গে দুটো রোধ কিন্তু শ্রেণীতে যোগ করেছে। শ্রেণীতে কেন? কারণ এই রোধ শেষ হলো, আরেকটা রোধ শুরু হলো। তো এভাবে যখন কানেক্টেড থাকে, একটা রোধের পর আরেকটা রোধ যখন কানেক্টেড থাকে, তারা কিন্তু শ্রেণীতে থাকে। তখন কিন্তু মোট কারেন্ট আমরা একটা ফর্মুলা ইউজ করে বের করবো, সেটা হচ্ছে মনে রাখবে V = IR।
এখানে হচ্ছে ভি এর জায়গায় হচ্ছে তোমরা ব্যাটারির ভোল্টেজ লিখবে। এখানে ব্যাটারির ভোল্টেজ কত দেওয়া আছে, 4 ভোল্টেজ, তাহলে ভি এর জায়গায় আমরা 4 লিখবো। আই মানে হচ্ছে কারেন্ট, যেটা আমরা বের করব। আর আরটা মনে রাখবে হচ্ছে তুল্য রোধের মান লিখতে লাগবে। আর তুল্য রোধ কেমন করে বের করে, শ্রেণী সমবায়ে যত রোধ থাকে সেই সব রোধগুলোকে যোগ করে দিলেই হয়ে যায়। তো এখানে 2 ওহম আর 2 ওহম দুটো রোধই রয়েছে, তাহলে 2 2 যোগ করলে কত হবে, 4 ওহম। ঠিক আছে, তাহলে আমার আই এর মান কি হয়ে যাবে, এই 4টাকে আমি এদিকে নিয়ে চলে যাই, তাহলে 4/4 হয়ে যাবে, কাটলাম 1 হয়ে গেল। তার মানে আমার আই হয়ে গেল, মানে কারেন্ট হয়ে গেল 1, আর কারেন্টের একক কি, অ্যাম্পিয়ার। তাহলে আমার উত্তর কি হয়ে যাবে, 1 অ্যাম্পিয়ার। এবার একটা ইন্টারেস্টিং ব্যাপার, যদি তোমাদের কোশ্চেনে মোট তড়িৎ প্রবাহ না বলে বলতো যে এই 2 ওহম বা এই 2 ওহমের মধ্য দিয়ে কত কারেন্ট প্রবাহিত হবে, তখনও কিন্তু উত্তর সেম হতো। মনে রাখবে, শ্রেণী সমবায়ে মোট তড়িৎ প্রবাহটাই কিন্তু সব জায়গায় প্রবাহিত হবে। ঠিক আছে, মানে এই 4 ভোল্ট থেকে যে 1 অ্যাম্পিয়ার কারেন্টটা বের হবে, এটাই কিন্তু এই পরের 2 মানে ওহম রোধের মধ্য দিয়েই প্রবাহিত হবে। ঠিক আছে, তাহলে তোমাদের যদি 2 ওহম রোধের মধ্য দিয়ে কারেন্ট চাইতো, তাহলেও এই সেমভাবেই বের করতে তোমরা, মানে ভি ইকুয়াল টু আইআর লিখতে, ভি এর জায়গায় ব্যাটারির ভোল্টেজ লিখতে, আই তো বের করব, আর হচ্ছে তুল্য রোধ মানে দুটো রোধের যোগ করে আমরা লিখে দিব, 2 2 যোগ করে 4 লিখলাম। তারপর এখান থেকে আমরা আই এর ভ্যালু কত পেয়ে গেলাম, 1। তাহলে এটাই কিন্তু মোট তড়িৎ প্রবাহ, এটাই কিন্তু এই 2 ওহম বা এই 2 ওহমের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হবে। ঠিক আছে, পরের কোশ্চেন কি রয়েছে, যে কিছু মহিলার ক্ষেত্রে ফ্যালোপিয়ান টিউব বা অভিডাক্ট বন্ধ থাকে। দেখো, এই ফ্যালোপিয়ান টিউব বা অভিডাক্টের মধ্য দিয়েই কিন্তু, মনে রাখবে, পুরুষের স্পার্ম বা শুক্রাণু মেয়েদের ডিম্বাণু বা এগের কাছে পৌঁছায়, আর পৌঁছানোর পরেই কিন্তু ফার্টিলাইজেশন বা নিষেক হয়ে জাইগোট তৈরি হয়। পরে সেই জাইগোটটা থেকেই ভ্রূণ থেকে বাচ্চা ডেভেলপ হয়। এবার যদি ফ্যালোপিয়ান টিউবই বন্ধ থাকে, তাহলে কিন্তু সেই মহিলাটা বাচ্চা ধারণ করতে পারবে না। তখন ডাক্তার কিন্তু, মনে রাখবে, আইভিএফ করার পরামর্শ দেয়, মানে ইনভিট্রো ফার্টিলাইজেশন করার পরামর্শ দেয়। তো নিচে হচ্ছে স্টেপগুলো দেওয়া রয়েছে, আমাদের ভুল স্টেপটা বাছতে হবে। তো মনে রাখবে, প্রথম যেটা স্টেপ সেটা কিন্তু দেখো তোমরা ভালো করে 3 নম্বরে দেওয়া রয়েছে। তো প্রথম স্টেপ কী হয় বলো তো, হরমোনাল ট্রিটমেন্ট করে ডিম্বাণু প্রডিউস করা হয়। তারপর সেই ডিম্বাণু আর শুক্রাণুকে, মনে রাখবে, শরীরের বাইরে, তাহলে কোথায়, মনে রাখবে, ল্যাবরেটরিতে, ঠিক আছে, ল্যাবরেটরিতে টেস্ট টিউবের মধ্যে এই শুক্রাণু আর ডিম্বাণুর মিলন অর্থাৎ নিষেক ঘটানো হয়। তারপর এই শুক্রাণু ডিম্বাণু থেকে নিষেকের পর কি তৈরি হবে, জাইগোট তৈরি হবে কিন্তু। তার মানে এটা গেল ফার্স্ট স্টেপ, যেটা 3-এ দেওয়া রয়েছে। তারপর সেকেন্ড স্টেপ কিন্তু, মনে রাখবে, 2-এ দেওয়া রয়েছে। ঠিক আছে, যে এই ডিম্বাণু আর শুক্রাণু শরীরের বাইরে ল্যাবরেটরিতে টেস্ট টিউবের মধ্যে কিন্তু নিষেক করানো হয়। তারপর সেই ডিম্বাণু আর শুক্রাণুর নিষেকের পর কি তৈরি হয়, জাইগোট তৈরি হয়। তারপর সেই জাইগোটটা, মনে রাখবে, 1 সপ্তাহ পর কিন্তু জরায়ুতে, মানে মহিলার জরায়ুর মধ্যে স্থাপন করা হয়। সেখানেই সেখানেই জাইগোটটা কী হয়, ডেভেলপমেন্ট হয়, সেটাই ভ্রূণ থেকে বাচ্চায় কনভার্ট হয়ে যায় কিন্তু। তারপরে যে 3 নাম্বার স্টেপটা, সেটা দেখো 4-এ রয়েছে। তাহলে জরায়ুর মধ্যে জাইগোটটা স্থাপন করার পর সেই জাইগোটের কিন্তু সম্পূর্ণ বিকাশ জরায়ুর মধ্যেই হয়। তাহলে 1 নাম্বার স্টেপ কি, ল্যাবরেটরিতে টেস্ট টিউবের মধ্যে অর্থাৎ শরীরের বাইরে কিন্তু শুক্রাণু আর ডিম্বাণুর ফার্টিলাইজেশন বা নিষেক করানো হয়। তারপর যে জাইগোট তৈরি হয়, সেই জাইগোটটা কিন্তু, মনে রাখবে, 1 সপ্তাহ পরে জরায়ুতে স্থাপন করা হয়। ঠিক আছে, তারপর সেই জরায়ুর মধ্যেই কিন্তু সেই জাইগোটটার সম্পূর্ণ বিকাশ ঘটে। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের 3টে স্টেপ। এবার 1 নম্বরে যেটা দিয়েছে, এটা কিন্তু পুরোপুরি ভুল স্টেপ, কারণ বলেছে ওরা জাইগোটকে বাইরেই রাখা হয় এবং একটি টেস্ট টিউবের মধ্যে বিকাশ ঘটে, কিন্তু টেস্ট টিউবের মধ্যে কিন্তু বিকাশ ঘটে না। আমরা কি দেখলাম, সেটা পরবর্তীকালে জরায়ুর মধ্যে কিন্তু পুরোপুরি বিকাশটা হয়। তার মানে 1 নাম্বারটাই হচ্ছে ভুল স্টেপ। ঠিক আছে, আমাদের পরের কোশ্চেন কি আছে, যে নিচের কোন বিকল্পটি উদ্ভিদের রেচনের বিভিন্ন উপায় বর্ণনা করে। দেখো, উদ্ভিদের রেচনের কিন্তু বিভিন্ন উপায় রয়েছে, যেমন বাষ্পীভবন রয়েছে। বাষ্পীভবনের মাধ্যমে উদ্ভিদ তার দেহের অতিরিক্ত জল পাতার স্টোমাটার মাধ্যমে বের করে দেয়। আমরা জানি কিসের মাধ্যমে বের করে দেয়, পাতার স্টোমাটার মাধ্যমে কিন্তু বের করে দেয়, মনে রাখবে। তারপরে ব্যাপনের মাধ্যমে গ্যাসীয় বর্জ্য পদার্থ বের করে দেয়। তারপর হচ্ছে সঞ্চয়, উদ্ভিদের বর্জ্য পদার্থগুলোকে কিন্তু, মনে রাখবে, উদ্ভিদের বিভিন্ন অংশ যেমন পাতা বা ছালের মধ্যে সঞ্চয় করে রাখে। পরবর্তীকালে সেই পাতা আর বাকল কিন্তু কি করে, মোচনের মাধ্যমে বর্জ্য পদার্থ নিঃসরণ করে। তার মানে আমরা বলতে পারি বাষ্পীভবন, ব্যাপন, সঞ্চয়, এই 3টেই কিন্তু উদ্ভিদের রেচনের উপায় হবে। ঠিক আছে, তাহলে 3 নাম্বার অপশনটা এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। এটা কিন্তু জারণ আর বিজারণের উপর। তো আমরা কখন বলবো যে জারণ বা যৌগটি জারিত হয়েছে,
জারণ বা জারিত হয়েছে বলবো তখনই যখন যৌগের সঙ্গে, মনে রাখবে, অক্সিজেন কী হবে বলো তো, যোগ হবে, আর ওইদিকে হাইড্রোজেন আর ইলেকট্রন মনে রাখবে যে যৌগ থেকে কী হবে, বেরিয়ে যাবে। তাহলে অক্সিজেন যোগ হলে বা হাইড্রোজেন আর ইলেকট্রন বেরিয়ে গেলে আমরা বলবো জারণ হয়েছে বা যৌগটা জারিত হয়েছে। আর কখন তাহলে আমরা বলবো বিজারণ বা বিজারিত হয়েছে? জারণের ঠিক উল্টা ঘটনা হবে, ঠিক আছে? উল্টা ঘটনা বলতে কি হবে তাহলে এখানে? জারণ বা জারিত হয়েছে কি হয়েছিল, অক্সিজেন যোগ হয়েছিল, তাহলে এখানে অক্সিজেন বেরিয়ে যাবে, আর হাইড্রোজেন আর ইলেকট্রন জারণ বা জারিত হয়েছে কিন্তু এখানে কিন্তু বেরিয়ে গেছিলো, তাহলে এখানে কি হবে, যোগ হবে, মনে রাখবে, ঠিক আছে? এবার আমরা কোশ্চেনটা সলভ করি। আমাদের কোশ্চেনে হচ্ছে একটা বিক্রিয়া দিয়ে দিয়েছে, আর বিক্রিয়াতে বলেছে ওরা যে সঠিক বিকল্পটি বাছতে বলেছে, ঠিক আছে? তো এ নাম্বারে বলেছে যে ZN জারণ বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করেনি। ভালো করে দেখো তোমরা, ZNO যে আছে সেখান থেকে কি তৈরি হলো, ZN তৈরি হলো। তার মানে ZNO-তে একটা অক্সিজেন ছিল, সেখান থেকে অক্সিজেন ছাড়া হয়ে গেল, আর অক্সিজেন ছাড়া মানে অক্সিজেন বেরিয়ে গেলে সেটা কিন্তু বিজারণ বা বিজারিত হয়েছে বলবো। তাহলে কিভাবে তোমরা বলবে যে জারণ বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করেনি? এ তো বিজারিত হয়েছে, অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে, তার আর এখানে বলেছে অংশগ্রহণ করেনি, তার মানে এ কিন্তু কাটা। বিতে কি বলেছে, ZNO, আমরা দেখলাম যে ZNO থেকে কিন্তু ZN তৈরি হলো, মানে অক্সিজেন কি হলো, বেরিয়ে গেল, আর অক্সিজেন বেরিয়ে গেলে কি হয়, বিজারিত হয় বা বিজারণ হয়েছে বলবো। আর এখানে ওরা দেখো সুন্দর করে জারিত হয়েছে বলে দিয়েছে, তার মানে এটা ভুল। বাট সিতে দেখো বিজারিত হয়েছে বলেছে, তার মানে এটা ঠিক হবে। যে ZNO থেকে যদি অক্সিজেন বেরিয়ে গিয়ে যদি ZN তৈরি হয়, তাহলে আমরা কি জানি, অক্সিজেন বেরিয়ে গেলে কিন্তু বিজারণ হয়, তার মানে সি এখানে রাইট হয়ে যাবে। ডিটাও একবার দেখো কি বলেছে, যে কার্বন বিজারিত হয়ে সিও পরিণত হয়। তোমরা যদি ভালো করে দেখো, কার্বন মানে সি থেকে যদি সিও তৈরি হয়, তার মানে এখানে কিন্তু একটা অক্সিজেন যোগ হচ্ছে, তাই না? আর অক্সিজেন যোগ হলে কি হয়, জারণ বা জারিত। আর এখানে দেখো সুন্দর করে ওরা কি বলেছে, বিজারিত বলেছে, তার মানে এটাও কাটা। এখানে অনলি আমাদের সি অপশন রাইট হয়ে যাবে। বোঝা গেল? পরের কোশ্চেন কি বলেছে, যে একটা চুম্বককে যখন একটি কুণ্ডলীর কাছে স্থানান্তরিত করা হয় তখন কুণ্ডলীতে বিভব পার্থক্য আবিষ্ট হয়। তাহলে কুণ্ডলীর কাছে চুম্বকের গতি বৃদ্ধি করলে কি ঘটবে? দেখো, একটা কুণ্ডলীর কাছে যদি আমরা একটা চুম্বককে নিয়ে যাই, বা এরকমটাও হতে পারে যদি একটা কুণ্ডলীকে চুম্বকের কাছে নিয়ে যাই, দুটোই পসিবল। মানে তোমরা চুম্বককে কুণ্ডলীর কাছে নিয়ে যাও বা কুণ্ডলীকে চুম্বকের কাছে নিয়ে যাও, মনে রাখবে দুই ক্ষেত্রেই কিন্তু এই পরিবাহীর মধ্যে, অর্থাৎ এই কুণ্ডলীর মধ্যে কিন্তু বিভব পার্থক্য আবিষ্ট হবে। আর বিভব পার্থক্য আবিষ্ট হওয়ার জন্য এর মধ্যে কিন্তু তড়িৎ প্রবাহ আবিষ্ট হবে। এখানে শুধু ওরা বিভব পার্থক্যের কথা বলেছে, বাট মনে রাখবে তড়িৎ প্রবাহ আবিষ্ট হয়। আর এখানে কিন্তু শুধু চুম্বককে কুণ্ডলীর কাছে নিয়ে যাওয়ার কথা বলেছে। এরকমটাও কিন্তু হতে পারে যে কুণ্ডলীকে চুম্বকের কাছে নিয়ে যাওয়াও কিন্তু হতে পারে, সেম কেজি হবে। দুই ক্ষেত্রেই মনে রাখবে, মানে একটা আরেকটার কাছে নিয়ে গেলেই হলো, ঠিক আছে? তো দুই ক্ষেত্রেই মনে রাখবে বিভব পার্থক্য আবিষ্ট হয়, আর বিভব পার্থক্য আবিষ্ট হওয়ার জন্য মনে রাখবে তড়িৎ প্রবাহ আবিষ্ট হয়। এবার এই কাছে নিয়ে যাওয়ার যদি গতি বাড়ানো হয়, মানে একবার কাছে নিব একবার দূরে নিব, কাছে নিব দূরে নিব, এই কাছে নেওয়ার গতিটা যদি বাড়ানো হয়, তাহলে মনে রাখবে এই বিভব পার্থক্য আর তড়িৎ প্রবাহের মানটাও কিন্তু বেড়ে যায়। তাহলে এবার আমরা অপশনগুলো দেখি কি বলেছে। যে কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎ প্রবাহ একই থাকে, একই থাকবে না। তোমরা যদি গতিটা বাড়াও তাহলে কিন্তু আবিষ্ট তড়িৎ প্রবাহও বেড়ে যাবে, আবিষ্ট বিভব পার্থক্যও বেড়ে যাবে, তার মানে এটা ভুল। আবিষ্ট বিভব পার্থক্য একই থাকে, একই থাকে না। আবিষ্ট বিভব পার্থক্য তড়িৎ প্রবাহ দুটোই বেড়ে যায়। কুণ্ডলীতে আবিষ্ট বিভব পার্থক্য হ্রাস পায়, হ্রাস পায় না। আবিষ্ট বিভব পার্থক্য কি হয়, বেড়ে যায়। দেখো 4 নাম্বার অপশনে তাই বলেছে যে আবিষ্ট বিভব পার্থক্য বেড়ে যায়, তার মানে 4 নাম্বারটাই কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? কোশ্চেন কিন্তু একটা অঙ্ক, যে 1000 ওয়াট রেটিং যুক্ত একটি বৈদ্যুতিক হিটার আর ওইদিকে 2000 ওয়াট রেটিং যুক্ত একটা বৈদ্যুতিক গিজার প্রতিদিন 4 ঘন্টা করে ব্যবহার করা হয়, তাহলে 10 দিনে ব্যবহৃত শক্তি কত হবে? দেখো, এরকম যদি আমাদের 2-3টা ইনস্ট্রুমেন্ট দিয়ে দিল, তারপর বললো যে এইটা এত ঘন্টা ওইটা এত ঘন্টা চললো, তাহলে এত দিনের মোট ব্যবহৃত শক্তি বের করো, তাহলে তোমরা কি করে সলভ করবে? তোমরা কিন্তু আগে একদিনের শক্তিটা বের করবে। তাহলে একদিনের শক্তি কিভাবে বের করবে? মনে রাখবে, ওয়াটটাকে যদি আমরা ঘন্টা দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমাদের একদিনের শক্তি বেরিয়ে যাবে। তাহলে ওয়াটকে আওয়ার দিয়ে গুণ করতে হবে। তাহলে প্রথমে আমাদের ইনস্ট্রুমেন্টটা রয়েছে হিটার, যার ওয়াট রেটিং কত রয়েছে, 1000 ওয়াট। কত ঘন্টা করে চলে? 4 ঘন্টা করে চলে। তারপর আরেকটা কি রয়েছে, গিজার। তারপরে আমরা গিজারেরটা যোগ করে দিই, ওর ওয়াট বলেছে 2000, ওটাও 4 ঘন্টা করেই চলে। আরও যদি থাকতো তাহলে আরও আমরা এভাবে যোগ করতাম। ওর কথা ওয়াট লিখবো, আর কত ঘন্টা করে চলে, দৈনিক চলে, সেটা আমরা গুণ করব। তাহলে আলটিমেটলি আমাদের একদিনে মোট শক্তি কত আসলো, 4 আর 1000 গুণ করলে
4000 হলো, 4 দুগুণ 8000 হলো কিন্তু, ঠিক আছে। আলটিমেটলি আমার আসলো কত, 8 4 12,000 আসলো। এটা কিন্তু একদিনের, তাহলে আমাদের কাছে কী চেয়েছে, 10 দিনের, তাহলে 10 দিনের কত হবে, 10 দিনে হয়ে যাবে। একদিনে যদি 12,000 হয় তাহলে 10 দিনে কি হবে, 10 দিয়ে গুণ করে দিলেই হলো, মানে 12,000-এর পরে একটা শূন্য দিয়ে দাও, এটা হলো 10 দিনের। আর এটা কিসে বের হলো, আমরা কিন্তু ওয়াট আর আওয়ার গুণ করেছি, তার মানে এটা কিন্তু ওয়াট আওয়ারে রয়েছে। কিন্তু তোমরা ভালো করে দেখো, ওরা কিন্তু কিলো ওয়াট আওয়ারে চেয়েছে, তো ওয়াট থেকে কিলো ওয়াটে যেতে হলে কিন্তু 1000 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 12-র পরে 4টা শূন্য, একে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি, তো ওয়াট আওয়ারকে যদি তোমরা 1000 দিয়ে ভাগ করো তাহলে কিন্তু সেটা মনে রাখবে কিলো ওয়াট আওয়ার হয়, তোমরা লিখে নাও খাতার মধ্যে। তাহলে 1000 দিয়ে ভাগ করলে উত্তর কত আসছে, 120 কিলো ওয়াট আওয়ার। তাহলে এখানে সি কিন্তু উত্তর হয়ে যাবে, ঠিক আছে। তোমরা আরেকটা এক্সাম্পল নিতে পারো, মনে করো হচ্ছে একটা ফ্যান, যার ওয়াট আমি এমনি নর্মালি বললাম যে 60 ওয়াট, যেটা ডেইলি হচ্ছে 8 ঘন্টা করে চলে। আর ওইদিকে হচ্ছে আমার একটা লাইট রয়েছে যার ওয়াট হচ্ছে 20 ওয়াট, যেটা হচ্ছে 12 আওয়ার চলে। তাহলে প্রত্যেক দিনের শক্তি আমরা কিভাবে বের করব, তাহলে আমরা ওয়াট আর আওয়ার গুণ করব। তাহলে ফ্যানেরটা ওয়াট হচ্ছে 60 আর হচ্ছে 8 ঘন্টা করে চলে, আর ওইদিকে আমার বাল্বের হচ্ছে 20 ওয়াট আর ঘন্টা হচ্ছে কিন্তু আমার 12। তাহলে টোটাল একদিনের শক্তি কত হবে, তাহলে 6 8 48 480, আর এদিকে 12 দুগুণ 24 240, তাহলে 400 200 600 আমার হয়ে গেল কিন্তু 720। আর এককটা কী হবে, এটা ওয়াটে রয়েছে আর এটা কিন্তু আওয়ার, তার মানে 720 ওয়াট আওয়ারে রয়েছে। এটা একদিনের। যদি বলে এক মাসে কত ওয়াট আওয়ার খরচ হবে, তার মানে এক মাস মানে 30 দিন, তাহলে তোমরা 720-কে কী করবে, 30 দিয়ে গুণ করবে। যদি বলে 10 দিন, তাহলে 30-এর জায়গায় 10 দিয়ে গুণ করবে, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। আর ওয়াট আওয়ার থেকে যদি আগের মতো কিলোওয়াট আওয়ারে চায়, তাহলে তোমরা 1000 দিয়ে কী করবে, ভাগ করবে। বোঝা গেল কী করে সলভ করবে এই ধরনের অঙ্কগুলো। এই কোশ্চেনে আয়নিক যৌগ সম্পর্কে দুটো বিবৃতি দিয়েছে, বিবৃতি পড়ে সঠিক উত্তর বাছতে হবে। তো আগে আমরা আয়নিক যৌগের বৈশিষ্ট্য জেনে রাখি। মনে রাখবে আয়নিক যৌগের বন্ড কিন্তু খুব স্ট্রং হয়। তো আয়নিক যৌগের বন্ড কিন্তু খুব, মনে রাখবে তোমরা, স্ট্রং হয়। আর স্ট্রং হওয়ার জন্য যৌগগুলো হচ্ছে রিজিড ক্রিস্টাল হয়। কি হয়, রিজিড হয়, মানে খুব দৃঢ়। আর কি হয় বলো তো, ক্রিস্টালের মতো হয়। তোমরা লবণের দানা তো দেখেছোই, লবণের দানাও কিন্তু একটা আয়নিক যৌগ, আর সেটা কিন্তু ক্রিস্টালের আকারে থাকে আর খুব রিজিড হয়। আর ক্রিস্টালগুলো কি হয় বলো তো, খুব কিন্তু ভঙ্গুর হয়, ঠিক আছে। আর এই আয়নীয় যৌগগুলোর আরও বৈশিষ্ট্য আমাদের জানতে হবে। মনে রাখবে আয়নীয় যৌগগুলো যেহেতু আয়ন দিয়ে তৈরি হয়, আর সেই আয়নগুলো কি করে, তড়িৎ পরিবহনে সহায়তা করে। মনে রাখবে তড়িৎ পরিবহনে সহায়তা করে। তারপরে আমরা মনে রাখব যে আয়নীয় যৌগগুলোর বন্ড যেহেতু খুব স্ট্রং, তাই তাদের মনে রাখবে গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক কিন্তু অনেক বেশি হয়। গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়। এবার আমরা বিবৃতিগুলো একটু দেখি। কি বলেছে, যে আয়নিক যৌগগুলো সাধারণত ভঙ্গুর হয়। একদম ঠিক বলেছে, কারণ আয়নীয় যৌগগুলোর বন্ড খুব স্ট্রং, তাই খুব রিজিড ক্রিস্টাল হয়ে যায়, যেমন লবণের দানা। আর লবণের দানাকে যদি আমরা একটু প্রেস দিই তাহলে কিন্তু ভেঙে যায়, তাই না, টুকরো টুকরো হয়ে যায়। তার মানে বিবৃতি একদম ঠিক বলেছে। আর আয়নিক যৌগের গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক কিন্তু বেশি হয়, কারণ বন্ড স্ট্রং হওয়ার জন্য গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, ওরা কম বলেছে। তার মানে 2 নাম্বার বিবৃতি কিন্তু ভুল, শুধু বিবৃতি 1 সত্য হবে। তার মানে এখানে বি নাম্বারটা রাইট অ্যান্সার হয়ে যাবে। আর বাকি বৈশিষ্ট্যগুলোর মধ্যে তড়িৎ পরিবহনের মানে তড়িৎ যে পরিবহন করতে পারে সেটাও কিন্তু মনে রাখবে আয়নিক যৌগগুলো, ঠিক আছে। পরের কোশ্চেনে হচ্ছে অ্যালভিওলি সম্পর্কে কিছু বৈশিষ্ট্য দিয়ে আমাদের ভুল বিকল্পটি নির্বাচন করতে বলেছে। দেখো, অ্যালভিওলি কিন্তু আমাদের লাংস অর্থাৎ ফুসফুসের অংশ। মনে রাখবে আমাদের যে ট্রাকিয়া রয়েছে, সেই ট্রাকিয়া যখন 2 ভাগে ভাগ হয়, প্রত্যেক ভাগকে কিন্তু বলে ব্রঙ্কি। আর সেই ব্রঙ্কিগুলো যখন আরও বিভিন্ন শাখা প্রশাখায় ভাগ হয়ে যায়, তখন সেগুলোকে বলে ব্রঙ্কিয়ল। তাহলে আমি কি বললাম, যে আমাদের যে ট্রাকিয়া রয়েছে, সেই ট্রাকিয়া যখন 2 ভাগে ভাগ হয়, প্রত্যেক ভাগকে বলা হবে ব্রঙ্কি। তারপর ব্রঙ্কিগুলো আবার বিভিন্ন শাখা প্রশাখায় ভাগ হয়ে যায়, সেগুলোকে বলে কিন্তু ব্রঙ্কিয়ল। আর সেই ব্রঙ্কিয়লের মধ্যেই ছোট ছোট কি থাকে বলো তো, বায়ুথলি থাকে, আর সেগুলোকেই কি বলা হয়, অ্যালভিওলি। তাহলে অ্যালভিওলি হচ্ছে ছোট ছোট বায়ুথলি, মানে এয়ার স্যাক। আর এগুলো দেখতে তাহলে কীরকম হবে, থলির মতো। আর যেখানে দেখো 4 নাম্বার অপশনে বলেছে আঙুলের মতো দেখতে, বাট এগুলো কীরকম হয়, অ্যালভিওলিগুলো থলির মতো দেখতে হয়। তাহলে 4 নাম্বারটাই কিন্তু ভুল বিবৃতি হয়ে যাবে। এবার ঠিক বিবৃতিগুলো তোমরা পড়ে রাখতে পারো, ঠিক আছে। এখানে আমাদের উত্তর কিন্তু 4 নাম্বার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন কি রয়েছে, যে পাতার কোন অংশে শ্বসনের সময় প্রচুর পরিমাণ গ্যাসীয় পদার্থের আদান প্রদান ঘটে। দেখো, শ্বসনের সময় কিন্তু গ্যাসীয় পদার্থ অর্থাৎ
অক্সিজেন আর CO2-র আদান প্রদান হয়। আর এই আদান প্রদান কিন্তু হবে, মনে রাখবে, গাছের পাতায় থাকা স্টোমাটার দ্বারা। আর যদি অংশ না বলে যদি প্রক্রিয়াটার নাম জিজ্ঞাসা করে, মানে গ্যাসীয় পদার্থ বা O2 CO2-র যে আদান প্রদান হয় কোন প্রক্রিয়ার দ্বারা, মনে রাখবে যে গ্যাসীয় পদার্থের আদান প্রদান সবসময় ব্যাপন প্রক্রিয়ায় হয়। আর ইংলিশে বললে কিন্তু হয়ে যাবে ডিফিউশন। তাহলে প্রক্রিয়ার নাম জিজ্ঞাসা করলে তোমরা ব্যাপন বা ডিফিউশন দিবে, মানে গ্যাসীয় পদার্থের আদান প্রদান হয় ব্যাপন বা ডিফিউশনের দ্বারা। আর যদি বলে যে পাতার কোন অংশ সহায়তা করে, তাহলে মনে রাখবে যে স্টোমাটা কিন্তু সহায়তা করে। পরের কোশ্চেনে হচ্ছে দুটো বিবৃতি দেওয়া রয়েছে, বিবৃতি পড়ে আমাদের সঠিক উত্তর চুজ করতে হবে। তো বিবৃতি একে কি বলা আছে, যে ওয়াশিং সোডা সোডিয়াম ক্লোরাইড থেকে তৈরি করা হয়। একদম ঠিক বলেছে। তোমরা কিন্তু মনে রাখবে যে সোডিয়াম ক্লোরাইড থেকে কিন্তু ওয়াশিং সোডা তৈরি করা যায়। এবার এই ওয়াশিং সোডার সংকেতটাও আমাদের একটু জেনে রাখতে হবে। মনে রাখবে ওয়াশিং সোডার সংকেত হলো Na2CO3 আর 10 অণু জল, বা 10কে আমরা ডেকা বলি, আর জলকে আমরা হাইড্রেটও বলতে পারি। তাহলে Na2CO3 মানে সোডিয়াম কার্বনেট আর 10 অণু জল বা ডেকা হাইড্রেট কিন্তু মনে রাখবে ওয়াশিং সোডার সংকেত। আর এই ওয়াশিং সোডা আমাদের কাপড় কাচতে কিন্তু হেল্প করে, তাই তো একে আমরা ওয়াশিং সোডা বলি। তো কাপড় কাচতে কীভাবে সহায়তা করে, মনে রাখবে যে কাপড়ে যে ময়লাগুলো থাকে বা তৈলাক্ত পদার্থগুলো থাকে, সেই ময়লা বা আর তৈলাক্ত পদার্থগুলোকে কী করে বলো তো, জলে দ্রবীভূত পদার্থে কনভার্ট করে, মানে জলে দ্রবীভূত হয় এমন পদার্থে এদের কনভার্ট করে। তারপর যখন আমরা জল দিব আরও, তো সেই জলের সঙ্গে এই পদার্থগুলো কি হবে, ধুয়ে চলে যাবে। তাহলে বোঝা গেল, সেটাই কিন্তু দেখো বিবৃতি দুইয়ে বলা আছে যে এটি ময়লা এবং তৈলাক্ত পদার্থকে আক্রমণ করে জলে দ্রবণীয় যৌগে পরিণত করে, যা পরে জল দিয়ে ধুয়ে ফেলা যায় আর কি। বোঝা গেল? তার মানে এখানে কিন্তু বিবৃতি 1 আর বিবৃতি 2 দুটোই সত্য। তাহলে বিবৃতি 1-এ কি বলেছে মনে রাখবে তোমরা, যে সোডিয়াম ক্লোরাইড থেকে কিন্তু ওয়াশিং সোডা তৈরি করা যায়, একদম ঠিক বলেছে। আর বিবৃতি 2-তে বলেছে যে ময়লা আর তৈলাক্ত পদার্থকে প্রথমে কি করে, জলে দ্রবণীয় যৌগে কনভার্ট করে, মানে পরিণত করে, তারপর জল দিয়ে কিন্তু সেগুলোকে ইজিলি আমরা ধুয়ে ফেলতে পারি। তার মানে এখানে দুটো বিবৃতি সত্য, যেটা অপশন কোনটা হবে তাহলে 2, উভয় বিবৃতি সত্য হবে। এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। পরের কোশ্চেন কি রয়েছে, যে ইথানল থেকে ইথানোয়িক অ্যাসিড রূপান্তর নিম্নলিখিত কোন বিক্রিয়ার উদাহরণ। এই কোশ্চেনটা সলভ করার জন্য আমি একটা ট্রিক্স দিচ্ছি। যখন তোমরা দেখবে এরকম আনল থাকবে, আনলগুলো কিন্তু অ্যালকোহল হয়, তো সেই অ্যালকোহল থেকে যখন অ্যাসিডে রূপান্তরিত হবে, আবার যৌগের নামের শুরুটা এক থাকবে, এখানেও দেখো ইথ রয়েছে, এখানেও ইথ রয়েছে, তো এরকম রইল প্রোপানল, মানে আনল থেকে অ্যাসিড মানে প্রোপানোয়িক অ্যাসিড তৈরি হলো। তাহলে আনল থেকে অ্যাসিড শুধু দেখলে হবে না, আমাদের নামের শুরুটাও এক থাকতে হবে। আমি যেমন একটা এক্সাম্পল নিলাম যে প্রোপানল থেকে প্রোপানোয়িক অ্যাসিড, সেরকমভাবে বিউটানল থেকে বিউটানোয়িক অ্যাসিড, মানে আনল থেকে অ্যাসিড আর নামের শুরুটাও এক থাকলে মনে রাখবে সেই বিক্রিয়াটা কিন্তু একটা জারণ বিক্রিয়ার উদাহরণ হয়ে যাবে। তোমরা মনে রাখতে পারো, তাহলে আনল থেকে অ্যাসিড জারণ বিক্রিয়া হবে, আবার নামের শুরুটাও কিন্তু তোমরা দেখে নেবে এক আছে কিনা, ঠিক আছে। এবার যদি বলো যে তোমরা একটু ডিটেলসে দেখতে চাও, তাহলে দেখতে পারো। তোমাদের তাহলে একটু সংকেতগুলো কিন্তু মনে রাখতে হবে। ইথানলের সংকেত কিন্তু হয়, মনে রাখবে, CH3CH2OH, আর ওইদিকে ইথানোয়িক অ্যাসিডের সংকেত হয়, মনে রাখবে, CH3COOH। তাহলে এখানে যদি তোমরা অক্সিজেন কাউন্ট করো, দেখো অক্সিজেন এখানে একটার থেকে কয়টা হয়ে গেল, অক্সিজেন কিন্তু দুটো হয়ে গেল, তার মানে অক্সিজেন একটা অ্যাড হলো, তার মানে অক্সিজেন যোগ হলো। আর হাইড্রোজেন যদি কাউন্ট করো তোমরা, দেখো 3, 2, 5 আর 1, 6, 6টা হাইড্রোজেন থেকে দেখো ভালো করে, 3 আর 1, 4টা হয়ে গেল, তার মানে এখানে কিন্তু হাইড্রোজেন লস হলো, হাইড্রোজেন কিন্তু এখানে দুটো লস হয়ে গেল। আর আমরা কি জানি, অক্সিজেন যোগ হলে আর হাইড্রোজেন আর ইলেকট্রন যদি বের হয়ে যায়, তাহলে সেটা কিন্তু জারণ হয়। তাহলে বোঝা গেল যে ইথানল থেকে ইথানোয়িক অ্যাসিড কেন জারণ হয়, এই জন্যই কিন্তু জারণ হয়, কারণ এখানে অক্সিজেন যোগ হয় আর হাইড্রোজেন বেরিয়ে যায়। তো তোমরা কিন্তু মনেও রাখতে পারো যে আনল থেকে যখন অ্যাসিড হবে সেটা জারণ বিক্রিয়ারই উদাহরণ হবে। আর তোমরা কিন্তু শুরুটাও দেখে নিবে এক আছে কিনা, যে ইথ বা প্রথমে প্রোপ বা বিউট আছে কিনা, সেটাও কিন্তু ফলো রাখতে হবে। পরের কোশ্চেন কি আছে, যে একটা বৈদ্যুতিক হিটারের রেটিং দেওয়া আছে 220 ভোল্টেজ। ভোল্টেজ কার একক বলো তো, বিভব প্রভেদ বা বিভব পার্থক্য, যাকে আমরা সংক্ষেপে ভি দিয়ে প্রকাশ করি, তার একক কিন্তু ভোল্টেজ। তার মানে এখানে বিভব প্রভেদ বা ভি এর মান দিয়ে দিয়েছে 220 ভোল্টেজ। আর রেটিং হিসাবে কি দিয়েছে, 2200 ওয়াটটা কিন্তু ক্ষমতার একক, তার মানে আমাদের এখানে পাওয়ার পি দিয়েছে 2200
ওয়াট। ঠিক আছে, এবার কি চেয়েছে আমার কাছে, যে ফিউজ তারের সর্বনিম্ন রেটিং কি হবে। এবার রেটিং চেয়ে আমাদের কি বের করতে হবে ক্লিয়ারলি কিন্তু বলেনি। এবার দেখো তোমরা যদি এককগুলো যদি উত্তরের ফলো করো সব কিন্তু এ রয়েছে, এ কিন্তু অ্যাম্পিয়ার যেটা কারেন্টের একক, তার মানে আমাদের কাছে ওরা কারেন্ট আই চাইছে। আর ভিপিআই এর যে রিলেশন সেটা মনে রাখবে, পাওয়ার ইকুয়াল টু হয়ে যায় ভিআই। তাহলে আমার কার মান লাগবে এখানে, কারেন্ট আই এর মান লাগবে, তাহলে আই ইকুয়াল টু হয়ে কী হয়ে যাবে, পি বাই ভি। এখানে তাহলে আমরা আই এর ভ্যালু সুন্দরভাবে বের করে দিব। আমরা কি দেখলাম, আই সমান সমান পি বাই ভি, তাহলে পির মান কত দেখলাম আমরা 2200 ওয়াট। আর ভোল্টেজ কত দেওয়া রয়েছে, মানে বিভব পার্থক্য কিন্তু দেওয়া রয়েছে 220 ভোল্ট। তাহলে 0 0 কাটা 22 দিয়ে যদি কাটি, 2200 22 10, তার মানে আমার উত্তর কিন্তু 10 অ্যাম্পিয়ার হয়ে গেল, যেটা 2 রয়েছে। তাহলে বোঝা গেল কিভাবে সলভ করব। আমাদের কিন্তু এখানে বিভব পার্থক্য, রেটিংয়ে বিভব পার্থক্য 220 ভোল্টেজ দিয়েছে। তারপরে রেটিংয়ে আমাদের ক্ষমতা 2200 ওয়াট দিয়েছে, ওয়াট হচ্ছে ক্ষমতার একক মনে রাখবে, ক্ষমতা, ওয়াট হচ্ছে ক্ষমতা, তাই আমরা পি লিখলাম 2200 ওয়াট। আর বিভব প্রভেদ লিখলাম হচ্ছে আমরা 220 ভোল্টেজ, ভি হচ্ছে বিভব প্রভেদের একক। আমাদের কাছে যেটা চেয়েছে অপশনে দেখলাম এ রয়েছে মানে অ্যাম্পিয়ার, মানে আমাদের কাছে কারেন্ট চাইলো। এবার আমরা পি ভি আই এর মধ্যে যে রিলেশন সেটা কি জানি, যে পি ইকুয়াল টু হয় ভিআই, তার মানে আমাদের আই ইকুয়াল টু কী হয়ে যাবে, ভিটাকে এইদিকে নিয়ে গেলাম, পি বাই ভি, পির মান ভির মান বসিয়ে আমরা আই এর মান বের করে দিলাম 10 অ্যাম্পিয়ার। কিন্তু পরের কোশ্চেন কি রয়েছে, যে আবিষ্ট বিভব পার্থক্যের এসআই একক কি। দেখো আবিষ্ট হোক যাই হোক, বিভব পার্থক্যের এসআই একক কিন্তু মনে রাখবে ভোল্টেজ, যাকে আমরা সংক্ষেপে ভি দিয়ে প্রকাশ করি। তাহলে বিভব পার্থক্যের এসআই একক কি মনে রাখবে, ভোল্টেজ, যাকে আমরা সংক্ষেপে ভি দিয়ে কিন্তু প্রকাশ। পরের কোশ্চেনে কি বলেছে, যে একটা গোলাকার দর্পণ রয়েছে, দর্পণের প্রধান অক্ষের একটা নির্দিষ্ট বিন্দুতে আলোর রশ্মিকে একত্রিত করা হলো, তাহলে দর্পণ সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতি সত্য হবে। বলেছে যে ব্যবহৃত দর্পণটি অবতল দর্পণ হবে, একদম ঠিক বলেছে। তোমরা মনে রাখবে অবতল দর্পণে কিন্তু মনে রাখবে কি হয়, এই প্রধান অক্ষের একটা নির্দিষ্ট বিন্দুতে কিন্তু আমরা রশ্মিগুলোকে একত্রিত করতে পারবো। কখন একত্রিত করতে পারবো বলো তো, যখন অনেক দূর থেকে মানে অসীম থেকে যখন আলোক রশ্মি আসবে, তখন সেই রশ্মিগুলোকে কিন্তু আমরা এই প্রধান অক্ষের উপর মিলিত করতে পারি। ঠিক আছে, মনে রাখবে। তাহলে অসীম দূরত্ব থেকে যদি রশ্মি আসে, সেই রশ্মিগুলোকে কিন্তু আমরা প্রধান অক্ষের একটা বিন্দুতে মিলিত করতে পারি। সেটা কোন দর্পণে, অবতল দর্পণেই কিন্তু সম্ভব, মনে রাখবে। এবার পরের বিতে কি বলেছে, দর্পণটি ধনাত্মক ফোকাস থাকবে, এটা কিন্তু ভুল বলেছে, কারণ অবতল দর্পণ যদি হয় তাহলে কিন্তু সেই দর্পণের মনে রাখবে ঋণাত্মক ফোকাস হয়। আর দর্পণটা যদি উত্তল দর্পণ হতো তাহলে ফোকাস দৈর্ঘ্য ধনাত্মক হতো, মনে রাখবে। আর অবতল দর্পণের ফোকাস কিন্তু সবসময় কী হয় মনে রাখবে, ঋণাত্মক হয়। আর এখানে তো দর্পণটা আমরা দেখলাম অবতল দর্পণ হয়, কারণ অবতল দর্পণেই রশ্মিগুলোকে আমরা এই প্রধান অক্ষে কিন্তু একত্রিত করতে পারি, মনে রাখবে। তাহলে কোন দর্পণে আমরা রশ্মিগুলোকে প্রধান অক্ষের উপর একত্রিত করতে পারি, মনে রাখবে অবতল দর্পণে। আর কখন করতে পারি, যখন অসীম থেকে রশ্মিগুলো আসবে। আর যে বিন্দুতে রশ্মিগুলো মিলিত হয় সেই বিন্দুটা মনে রাখবে ওই দর্পণের প্রধান ফোকাস। আর সিতে দেখো সেটাই বলা রয়েছে, যে ওই বিন্দুটা হলো আয়নার প্রধান ফোকাস, তার মানে এখানে সিও কিন্তু ঠিক। তাহলে আমরা কি দেখলাম, এ আর সি একদম ঠিক, আর 2 নাম্বারটা কিন্তু কাটা, যেটা রয়েছে হচ্ছে 2 নাম্বার অপশনে, বোথ এ অ্যান্ড সি, তাহলে রাইট হয়ে যাবে।